ফজরের নামাজরত অবস্থাতেই মৃত্যু হলো স্বামী স্ত্রীর। ফজরের সময় নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন 25 তারিখ দিবাগত রাতে, দিনের পরে যে রাত, সে রাত 2:30 থেকে 3টার সময় একটা নৃশংস হত্যাকাণ্ড হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খেয়াল রাখা দরকার ছিল যে আসলে কার উপরে হামলা হচ্ছে। খুবই একটি হৃদয় বিতরক ঘটনা। দর্শক শ্রোতা, স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়েছিলেন নামাজ পড়তে, আর এর মধ্যেই দুজনের অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কারণে একসাথে তাদের মৃত্যু হয়। আসলে ঘটনাটা কি সেটা আজকে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং তার সাথে আরও কিছু তথ্য রয়েছে, এবং এইদিকে ব্যারিস্টার সুমনের হঠাৎ যা হলো। দর্শক, আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আগে সেই ভিডিওটা বিস্তারিত দেখে আসলে ঘটনাটা কি হয়েছিল। ফজরের নামাজরত অবস্থাতেই মৃত্যু হলো স্বামী স্ত্রীর। ফজরের সময় নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন 75 বছরের বৃদ্ধ কালু মিয়া ও তার স্ত্রী সব মেহের বেগম। কিন্তু কে জানতো এই নামাজ হবে তাদের জীবনের শেষ নামাজ। নামাজ পড়া অবস্থাতেই টিনের ঘরের পাশে স্তূপ করে রাখা ইটের চাপায় নির্মম মৃত্যু হয়েছে বৃদ্ধ এই দম্পতির। চেয়ারের মধ্যে পড়তে এই ব্যাপার হয়েছে, এই ব্যাপার মনে করি সচেতন অবস্থা মনে করে বার করা হয়েছে যে নামাজ পড়তে রয়েছে। যদি নামাজ পড়া না হয় তোমার এমনি কিছু হইতো হয়তো দৌড় দিত, কিন্তু নামাজের অবস্থা আসলে মনে হয় এই অবস্থা রয়েছে। ওনারা ফজরের সম্ভবত নামাজ পড়তেছিলেন, আমরা যে কূপে ওনাদের ওইখানে দেখছি। ধারণা করা হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও বৃষ্টিতে ইটের স্তূপটি ঘরের উপরে ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে কালু মিয়া ও তার স্ত্রীর উপরে পড়ে যায়। জানা যায়, বারণ করা সত্ত্বেও ইটের স্তূপটি বৃদ্ধ দম্পতির ঘরের পাশে রেখেছিলেন ব্যবসায়ী আব্বাস ফকির। যিনি ইট রাখছে ওনাকে নিষেধ করা হয়েছে একাধিকবার, এবং উনি বিজনেস কমার্শিয়াল ভাবে এখানে ইটগুলো রাখে, বাট ওনার ওই ইটগুলার কোনো রাখার জন্য কোনো আলাদা কোনো সিকিউরিটি নাই বা সাপোর্ট নাই যে ওনার জায়গায় ওনার ইটটি থাকবে। কিন্তু ওইটা থাকতো তাহলে হয়তো আজকে দুর্ঘটনা ঘটতো না। ঝড়ের বৃষ্টি পানিটা যেটা আছে হয়তো বালু মাটি নিচে মনে হয় ক্ষত হয়ে গেছে, উপরে মনে করা পড়ে গেছে, এটাই মনে করা সম্ভবত। 28 মে মঙ্গলবার ভোরে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর পুত্র 75 বছর বয়সী কালু মিয়া এবং তার স্ত্রী 60 বছর বয়সী সব মেহের বেগম। ইট রাখছে তার পদক্ষেপ রাখার মতন না রেখা সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ লোক যদি এই তার খেসারত দিতে হয় তার তো অবশ্যই বিচার হওয়া উচিত। হ্যাঁ, আরেকটা ঘরেও ইট এখনো আপনারা দেখতেই পারবেন সরজমিনে যে ইট ওইখানেও এখনো লাগাইলি আছে ওই দেয়ালে। ওইটাও 1-1.5 বছর হয়েছে ওই ঘরটা বানছে। যদি এই ঘর থাকতো তাইলে আজকে ওইখানেও এই ধরনের দুর্ঘটনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছেন তিনি। ইতোমধ্যে নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। ঘরের মধ্যে পড়ে গেছে, ঘরে 2জন লোক ছিল। আমরা এই জিনিসটা দেখতেছি, ঘটনাটা কি অবস্থা না হলে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে। আমরা খবর পেয়ে সাথে সাথে আসছি, যারা শুভাকাঙ্ক্ষী আছে আরো অনেক আসছি, ঘটনাটা আমরা দেখতেছি। আমি পরিবেশ অসুন্দর করে আরেকজনের ক্ষতি করে আমি ব্যবসা করবো, সেটা তো আমি মানব। আমি চেয়ারম্যান হিসেবে এটা আমি মানতে পারি, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখতেছি। নিহতের ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে নামাজ আদায় করছিলেন তার বাবা মা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে ঘরের পাশে ব্যবসায়ী আব্বাস ফকিরের বিশাল স্তূপ করে রাখা ইট তাদের ঘরের উপরে ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তার বাবা মায়ের উপরে পড়ে ইটের স্তূপ। পরে আশেপাশের লোকজনের সহায়তায় ইট সরিয়ে বাবা মায়ের লাশ উদ্ধার করেন তিনি। ইট ধসে পড়ে আমার আব্বা মাকে আমি হারাইছি, আমি এটুকু বলতে পারবো। ইটগুলা ছিল আমাদের একদম ঘরের যে বেড়ার গ্যাসানো। বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি, বলছি যে আপনার এখানে ইটগুলো এভাবে রাখা ঠিক না। বিশেষ করে আমাদের আপত্তি ছিল ইট রাখার উচ্চতা নিয়ে, যেহেতু শুধু ইটের খামাল এগুলা উচ্চতাটা যেন কমায় রাখে। আমার প্রতিবেশীরাও বিভিন্ন সময় ওনাকে নিষেধ করছেন, এবং আমার আরেক প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয়। আমি আসলে আর কি বলবো, আমার বলার ভাষা নাই। আমি আমার আব্বা আম্মা দুজনকে হারাইছি। ইটের মালিক স্থানীয় ব্যবসায়ী আব্বাস ফকিরের সাথে একাধিকবার
দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। 25 তারিখ দিবাগত রাতে, দিনের পরে যে রাত, সে রাত 2:30 থেকে 3টার সময় একটা নৃশংস হত্যাকাণ্ড হয় আমাদের তেজগাঁ থানার শিয়া মসজিদের ঢাল বলে, এটা নাখালপাড়ার ভিতরে, এই জায়গায় এই ঘটনাটা ঘটে। রনি নামে এক লোককে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। অবশ্য তাকে হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তাকে চিকিৎসার জন্য বাঁচানোর জন্য চেষ্টা করা হয়েছিল। যে মার্ডার করে তার নাম হচ্ছে মোর্শেদ। তো মোর্শেদ এই রনির রনি তারা এখানের স্থানীয় লোক এবং তাদের বেশ ঘর আছে, বাড়ি আছে, সেই বাড়ির একটা রুমে ভাড়া থাকতো। তো ভিকটিম কিছু লোকজনকে নিয়ে এই মোর্শেদের যে রুম, সেই রুমে তারা তাস খেলতেছিল। তো তাস খেলার এক পর্যায়ে তাদের ভিতরে কথা কাটাকাটি হয় এবং মোর্শেদকে জিজ্ঞাসাবাদ, যেহেতু যে একমাত্র আসামি, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানিয়েছে যে এই রনি তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্ত্যক্ত করত। তো তারই দীর্ঘ ধারাবাহিকতার কারণে এই দিন তাকে এলোপাথারি তাকে কুপিয়েছে। সাডেন প্রপোগেশনে কাজটা হয়েছে। তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। ওই দিন তাস খেলার সময়ও তার সাথে বিভিন্ন রকম ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে সে ছুরি বের করে উপর্যুপরি তাকে কুপিয়ে হত্যা করে। তো এই ঘটনাটা আমরা, যেহেতু অনেক রাতের ঘটনা, শোনার আমাদের কাছে তথ্য আসার সাথে সাথে আমাদের পুলিশ সেই ঘটনাস্থলে যায়। ভিকটিমকে তা হসপিটালে ভর্তি করানো হয়, যদিও ভিকটিমকে বাঁচানো যায়নি। এবং আসামি নাম আমরা জানার সাথে সাথে আসামিকে ধরার জন্য বিভিন্ন টিম আমাদের মাঠে কাজ করে। তো মোর্শেদ এই হত্যাকাণ্ড ঘটানোর পরই তার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জ, সেই এলাকায় রওনা দেয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সে রাতের ভিতরেই আমাদের টিম পাঠিয়ে দেই এবং তাকে মাদারগঞ্জ থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এরা আসলে ওইরকম স্থায়ী কোনো বাসা ভাড়া দিত, যখন যেটা করতো মাঝে মাঝে চালাতো না, ওভার চালাতো, এরকম কোনো স্থায়ী কোনো বৃত্তিমূলক বৃত্তিমূলক কাজ করতো। ওরকম কোনো স্থায়ী কোনো চাকরি বিক্রি নাই। তাদের কিছু এখানে ঘর আছে, ঘরগুলোকে ভাড়া দেয় এবং অল আর লো পেইড, যে মারছে যারা মারছে সবাই বৃত্তিজীবী মানুষ না, এটা তো কমপ্লিটলি মার্ডার। আমরা আসামি ধরেছি, আমরা প্রচুর সাক্ষ্য পেয়েছি। যেহেতু যেখানে মার্ডারটা হয়েছে পিও বলে যে ঘটনাস্থল, সেখান থেকে আরও সাক্ষী আমরা পেয়েছি। তো আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে তদন্ত করে আমরা বিজ্ঞ আদালতে আমরা এটা প্রেরণ করব। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের তদন্ত কাজ শেষ হবে, যেহেতু এটা ওপেন সিক্রেট বিষয়, সবাই সামনেই ঘটনাটা ঘটেছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।